আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। লাগুন পুরোপুরি লাগতে হবে, তো মাঝে রাজ্যসভাপতিরও ইচ্ছা ছিল। আজকে এলাম ওনার সঙ্গে কথা বলতে, অনেক কমিটি তৈরি হয়েছে, আমি তো জানি না, সে ব্যাপারে একটু কথাবার্তা বললাম। আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম। আর কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা হলো, কোন জেলায় কি আছে, আগামী দিনে কাজের যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে। নির্দিষ্ট কোনো দায়িত্ব আপনাকে দেওয়া দায়িত্ব এখন কিছু হয়নি, আগামী দিনে হয়তো আরো স্টেট কমিটি হয়নি, হয়ে গেলে আমার মনে হয় কাজটা এগিয়ে যাবে। তখন নির্বাচনের বিভিন্ন রকম কমিটি হবে, আমি জানি না দায়িত্ব দেওয়া হবে। আমি বলেছি আমি পুরো সময় আছি এখন। রাজ্য বিজেপি সভাপতি বলছেন দিলীপ ঘোষ চিরকালই ছিলেন, আছেন, থাকবেন। মাঠ জুড়ে খেলানো হবে দিলীপ ঘোষকে, মাঠ জুড়ে খেলার জন্য প্রস্তুত দিলীপ ঘোষ। এবং আপনি রণকৌশল তৈরি করছিলেন, রূপরেখা তৈরি করছিলেন। আপনারা জানেন আমি প্রায় 6 বছর রাজ্য সভাপতি ছিলাম, তারপরে কেন্দ্রীয় দায়িত্বে ছিলাম, তখন কাজ করেছি। আর পার্টি যেরকম চাইবে সেরকমই হয়, একটা টিম থাকে, তারা বসে প্ল্যানিং করেন, সবার জন্য কাজ ঠিক করেন। তো আমি সেভাবেই একটু রাজ্য সভাপতিকে বললাম যে আপনি যেরকম বলবেন আমি আপনার জন্য সবসময় থাকবো। এই কদিন ইনঅ্যাক্টিভ কেন ছিলেন সে প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি বলছেন, আমাদের প্রশ্ন বলছেন যে এতদিন দিলীপ দা বাড়িতে রূপরেখা তৈরি করছিলেন, ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন, এতদিন কিভাবে লড়াই করবেন। তারপরে সঠিক সময় ময়দানে নামলেন আপনি, এটাই সময় ছিল, আসল সময়। অভিষেক পার্টির যখন প্রয়োজন আছে তখন আমি 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লোকাল বড়ে কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকরা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। মাঠ জুড়ে তো খেলবেন, নির্দিষ্ট করে কিছু দায়িত্ব আপনার নির্দিষ্ট প্ল্যানিং হচ্ছে। আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অব্দি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছে। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন, তার মধ্যে আমাকে উনি যুক্ত করেন, আমি সঙ্গে থাকবো। দিলীপ দা যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। আপনি আপনার তরফে কোনো আপনার দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতি হয়েছিলেন, কিভাবে লড়াই করবেন, আপনার কি কি শুনলেন? সেই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন, কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো। এছাড়া 2026 থেকে আপনি প্রার্থী হিসেবে দেখতে পাবো, সেসব পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হবো, কারণ এর আগে 3 বার হয়েছে। শোনা গেছে যে নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো, মানে কথা প্রশ্ন নাই। পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, সেটা আমরা দেখছি। পশ্চিমবাংলাটা কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সে নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কিন্তু কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল, এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে একটা দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, আমি কি বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই, যে যেমন করে বোঝে, সব জিনিসটা একরকম বোঝে না সবাই। রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন, যে জায়গাটা কোন একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। আপনি অফিসে এলেই রণকৌশল করে সবাই চাও খাই কিন্তু আমি তো আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিং এ কম থাকি, আগেও থাকতাম, আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগে ইলেকশন অব্দি,
তারা প্ল্যানিং করবেন, আমার সহায়তা থাকতে আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি, আর এভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা নকৌশল তৈরি করতে পারেন, অনেকে রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকটা হবে। দিলীপদা, যেভাবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই থাকবে, উনি আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 293 সিট আছে, সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করে তো আমরা কভার করতে পারবো না, আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। এটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। খালি 13 তারিখ নয়, তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার। আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য, আপনি প্রস্তুত আছেন? আমি লড়েছি 2 বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যে বলেন আমি নিশ্চয়ই লড়ব। 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু দলের কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? কারণ তারা তো আপনার পার্টির দলের কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বলবো না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাগ, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাস হয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে, ভুল করেছে, তারা ঠিক করে, এটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস হয়ে গেছে। তো তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা বিভিন্ন জায়গায় বলে কিছু নয়, আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি, কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগে থেকে বিজেপি করছে, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলের কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকে করছেন, করেছেন, অনেক লোক এসছে, বিজেপি ছিল কোথায়, তো তারা তো বিজেপি, তারাই তো বিজেপি হিসাবে নেতৃত্ব দিচ্ছেন। সিদ্ধান্ত ছিল এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়েকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা, তাহলে কি আপনি লড়বেন? পার্টি কি বলে? দিলীপদা, মাসির ঘুম পেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই, ঘুম পেরো। দিলীপদা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাটি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটাই? আবার কাটি তো রাজনীতিতে চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া, তাদের ডায়লগ শুনে কি বলেছে। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, তাই কিন্তু মারপিট হবেই।
দাদা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন। সবাই যেভাবে কাজ আমরা নিয়ে করছে আসতে চলেছি বঙ্গবিজেপি, বিভিন্ন বিষয় তাহলে নিয়ে লাইভ কোথাও একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের ছন্দ বদলানো নোটিফিকেশন দরকার। পেতে আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব বিভিন্ন করে যেটা বেল পার্টির আইকনটি কাজ বাজিয়ে সেটা দেবেন, হয়ে তাহলে আমাদের নোটিফিকেশন এখন বিভিন্ন আপনার রকম ফোনে হচ্ছে। সবার আগে চলে যাবে। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসে, নাম বাদ যায়। এরপরে যে ফর্মগুলো এসেছে একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS মেসেজও আসছে। তো প্রায় 1,38,00,000 আরো নাম এরকম এসেছে যাদেরকে ডাকা হচ্ছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো, তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নাই, কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি বাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। সামগ্রিকভাবে কর্মীদের কি বার্তা দেবেন? বিজেপি কর্মীদের কি বার্তা? কিসের? সামগ্রিকভাবে যা আজকে পরিস্থিতি, কর্মীদের কি- বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। কিন্তু আগামী নির্বাচনে তাদের কাজের ফল ফলবে। তারা যে উৎসাহে কাজ করছেন সেটাই দিলীপদা, আপনাদের ইডিওলজি বা আপনার দলের যে রাজনৈতিক আন্দোলন, তার জন্যই আজ তৃণমূল কংগ্রেস মন্দিরের রাজনীতিতে ফিরতে বাধ্য হয়েছে। এরপরে যদি কোনো বড় মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী আপনাকে আমন্ত্রণ করে, আপনি যাবেন, মঞ্চ শেয়ার করবেন? এখন মন্দির তৈরি হোক। আমি শুনলাম একটা দুর্গন্ধ মনে হচ্ছিল নিউ টাউনে, তার জন্য কয়েক একর জায়গা দেখা হয়েছিল। 6 মাস ধরে সেই জায়গাতে মাটি ফেলে তৈরি করা হলো, বিরাট বড় প্যান্ডেল হয়েছিল উদ্বোধনের জন্য। আমি রোজ ওখানে মর্নিং ওয়াক করতে যাই। তারপরে যেদিন মর্নিং ওয়াক, যেদিন উদ্বোধন হয়ে গেল, পরের দিন জিজ্ঞেস করলাম ভাই এখানে তো হচ্ছে না, কি হলো না অন্য জায়গায় হচ্ছে মন্দির। কি ব্যাপার না, সেই জমির উপরে কারো জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে, কারো পয়সা দেওয়া হয়নি, তারা কেস করেছে, স্টে এসে গেছে, সেখানে হলো না। কিন্তু যখন জিত করবই, অন্য একটা জায়গায় করা হয়েছে, সে জানি না কমার্শিয়াল জমি কি ব্যাপার, সেখানে রাতারাতি মন্দিরের ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে। আদৌ কি হবে, ওখানে হবে কিনা, খালি নির্বাচন কি হবে নাকি আর একজন মসজিদ তৈরি করছেন, একজন মন্দির তৈরি করছেন। তো পশ্চিমবাংলার মানুষ এইদিকে তাকাতে রাজি নয়। চাকরি নেই, ব্যবসা নেই, ইন্ডাস্ট্রি নেই, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্য ব্যবস্থা খারাপ, লোক সেই নিয়ে ব্যস্ত। তার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। তো লোক ওটা জানতে চায়, মন্দির দেশের অভাব নেই বা মসজিদের দেশের অভাব নেই। কোন প্রশ্ন ধরে আমি জিজ্ঞাসা করছি একটা আপনাকে, সেটা হচ্ছে যে মন্দিরের রাজনীতিতে তৃণমূল কেমন করে ফিরেছে। আজকে প্রতিষ্ঠা দিবস, আজকে কাজল শেখ নানুরে তিনি উপহার পাচ্ছেন 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন জায়গায় যখন যান আপনাদের সঙ্গে বা বিভিন্ন কর্মসূচিতে আপনারা গদা, তলোয়ার এই সমস্ত উপহার পেতে, এখন তৃণমূলের নেতারাও তারা 2.5 কেজি ওজনের রূপোর তলোয়ার উপহার পাচ্ছেন প্রতিষ্ঠা দিবসে। দেখুন, এই একটা পার্টি টিএমসি, সেটা পার্টির মধ্যে পড়ে না পশুর মধ্যে পড়ে না জলচরের মধ্যে পড়ে কেউ জানে না। আদর্শ কি, নীতি কি, সংবিধান আছে কিনা সেটা কেউ জিজ্ঞাসা করে না, আর করার প্রয়োজনও মনে করে না। তো সেই জন্য তারা পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে। এখন আমরা শুনেছি যে পাহাড়ে যেসব গরু থাকে, চামড়ি গাই, বৃষ্টির সময় তার শীতের সময় চুল লম্বা হয়ে যায়, কুকুরদেরও চুল লম্বা হয়ে যায়, আবার গরম পড়লে খুলে যায়। তো পরিস্থিতি অনুযায়ী এরা যেখানে ভোট জেতা যায় আবার ক্ষমতা দখল করা যাবে সেটুকুই করেন। ওইসব নিয়ে বেশি চিন্তা করতে নেই। সোনার তলোয়ার, রূপোর তলোয়ার, এটা ওটা, মন্দির মসজিদ সবই সেট হয়ে যাবে ওই পার্টিতে, কোনো অসম্ভব বলে কিছু নেই। আপনি এক সময় বলেছিলেন আপনারই দলের মানে বিরোধী দলনেতা শুভেন্দু বাবুকে যখনই কোনো জায়গায় কর্মসূচি করতে দেখা যায় বারবার বাধাপ্রাপ্ত হয়, হাইকোর্টে যেতে হয়। মানে আপনার বা বিশেষ করে বিরোধী দলনেতার এই সভাগুলোকে রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, স্পেসিফিক্যালি সরকার কেউ ভয় পাচ্ছে না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করবো, পারলে আটকাও করতাম। তো এখনো সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া।
আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সে আটকাবার চেষ্টা করবে। কিন্তু আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার জিতবে, বাংলা যাত্রা নিয়ে পথে নামছে এবং টানা 1 মাস তিনি এই কর্মসূচি নেবেন। নির্বাচনে দেখুন প্রত্যেক দল তার নিজের মতো করে জনসম্পর্কের জন্য প্রোগ্রাম করে, আমাদের পার্টিও করেছে, আগামী দিনেও করবে। করে আসলে দেখতে চাইছি যে সত্যি সত্যি মানুষ কিভাবে নেয় ওনাদের যাত্রা ফাত্রা। তো আমার দেশে নতুন কিছু নয়, একজন যুব নেতা যাত্রা করে করে কংগ্রেসটাকে প্রায় মাটি চাপা দিয়ে দিয়েছেন। এই মাথা ও মাথা যাত্রা করলেন, যেখানে যাত্রা করা দরকার জম্মু কাশ্মীরে কখনো গেলেন না, বা যেখানে সমস্যায় গেলেন না, আর যেখানে ইলেকশন এক জায়গায় যাত্রা করলেন আরেক জায়গায়, তার রেজাল্ট দেখেছেন আপনারা। মোটামুটি 98টার কত ইলেকশন হেরেছেন, রেকর্ডই করে ফেলেছেন। তো এখানে আরো যুব নেতা করছেন যাত্রা, সেটা উনি প্রথম করছেন জীবনে, উনি অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। তিনিও কি মাটি চাপা দিয়ে দেবেন? চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, দিলীপদা, আপনি এক সময় বলেছিলেন যে আমাদের রাজনীতিতে থাকার নিত্য জন্য নতুন খবর পদে থাকা বা দায়িত্বে থাকা প্রদান করে। প্রয়োজন। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখুন। আপনার সঙ্গে নিত্য নতুন সুমিত খবর পেতে আমাদের বিশেষ করে ছোট্ট এই সংগঠনের ইউটিউব চ্যানেলে অমিতাভ নজর রাখুন, চক্রবর্তীর সঙ্গে থাকুন। আলোচনা আমাদের হলো, দর্শকদের তাতে জন্য পদ বা আগামী দায়িত্ব খুব নিয়ে শীঘ্রই কোনো আলোচনা আমরা নিয়ে আছে? আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ পদ দায়িত্ব প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। সে বিষয় নিয়ে আলোচনা। দিলীপদা, দলের মধ্যে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতো দিলীপ ঘোষকে তৃণমূলকে মুখ সমেত উঠে তোলার জন্য একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে, সেটা একটা যুদ্ধের মধ্য দিয়েও পাঠিয়ে যায়। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম, হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। দিলীপদা, আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? আগে তো ইলেকশন আসুক, জিতুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, সে যেন সবাইকে লড়াই করতে হবে। ঠিক আছে, कंप्लीट नए डिजाइन की बोगी बनी है। बोगी माने सस्पेंशन बोलो, अगर ट्रक का इक्विवेलेंट बोले तो सस्पेंशन इसका टोटली नए डिजाइन का बना है, और उसमें डिजाइन के पैरामीटर्स को एक अलग लेवल पे लेके गए हैं, जिसका रिजल्ट अभी आप देखेंगे। और ये देखो आप इसके एर्गोनॉमिक डिजाइन के इंटीरियर्स, ये आप लैडर्स का एक और फोटो आएगा। लैडर्स देखो किस तरह से डिजाइन की गई है, और हर जगह सेफ्टी और सिक्योरिटी के लिए स्पेशल पैरामीटर्स रखे गए हैं डिजाइन में, जिससे कि बाय चांस कोई थोड़ा सा पलट के गिरने की भी संभावना हो, वो भी खत्म हो जाए। हर एक चीज का एक नए तरीके से ध्यान रखा गया है, चार्जिंग पॉइंट्स वगैरह वगैरह। ये एर्गोनॉमिक लैडर के पॉइंट ऑफ व्यू से ये फोटो देखने लायक। यहाँ पे लैडर बहुत अलग तरीके की है, और लैडर को सपोर्ट देने के लिए चढ़ने के टाइम में सपोर्ट चाहिए होता है, तो वो सपोर्ट देने के लिए यहाँ पे ये एक हैंडल स्पेशल किया गया है। इसका कॉस्ट रखा गया है कि एयरलाइन से सब्सटैंशियली कम होना चाहिए, एयरलाइन से सब्सटैंशियली कम होना चाहिए। तो गुवाहाटी हावड़ा का माने गुवाहाटी कोलकाता का जनरली एयरलाइन का फेयर होता है 6 to 8,000 रुपीस के आसपास का होता है। 6,000 to 8,000 10,000 भी पहुंचता है। इसमें 3 AC में गुवाहाटी से हावड़ा का रहेगा 2,300 रुपये, बहुत कंफर्टेबल है, विद फूड है कंपनी। और 2 AC का रहेगा करीब 3,000 रुपीस, बहुत कंफर्टेबल है, बहुत मिडिल क्लास का ध्यान में रखते हुए किया गया है। फर्स्ट AC का 3,600। वंदे भारत स्लीपर, उसका कंप्लीट ट्रायल टेस्टिंग सर्टिफिकेशन पूरा हो गया, और पहला रूट गुवाहाटी से कोलकाता, पहला रूट गुवाहाटी से कोलकाता, माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आगामी कुछ ही दिनों में इस रूट पर पहली वंदे भारत स्लीपर को इनॉग्रेट करेंगे, फ्लैग ऑफ करेंगे। ये रेलवे के लिए और देश के लिए और हमारे यात्रियों के लिए एक बहुत ही बड़ा माइलस्टोन है। लंबे समय से एक नई जनरेशन की ट्रेन्स की सभी के मन में आशा थी, एक प्रतीक्षा थी। तो वंदे भारत एक्सप्रेस जो चेयर कार बनी, उसने देश में एक नया
कॉन्फिडेंस जागृत किया एंड पीपल स्टार्टेड लाइकिंग इट अ लॉट. देश भर से आज रिक्वेस्ट आता है कि वंदे भारत ट्रेन चलाइए. करीब करीब हर एमपी चाहते हैं. वैसा ही कंफर्ट अब ओवरनाइट जर्नी के लिए, वैसा ही कंफर्ट, वैसी ही सेफ्टी, वैसा ही स्टैंडर्ड एक नया ओवरनाइट जर्नी के लिए वो वंदे भारत स्लीपर से स्टार्ट होगा. দেখুন, আজ থেকে 4 দিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা সৈয়দ মাহতাব তিনি আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা সম্পর্কে একটা কুরুচিকর মন্তব্য করেছেন. তিনি বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতায় নাকি মাকে ধর্ষণের কথা উল্লেখ আছে. শ্রীমদ্ ভাগবত গীতায় 18টি অধ্যায়ে 700খানা শ্লোক রয়েছে. কোনো শ্লোকে এরকম কোথাও কোনো এরকম বর্ণনা নেই. ফুরফুরা শরীফের এই যে পীরজাদা সৈয়দ মাহতাব এই ধরনের কথা বলে হিন্দু ধর্মকে চরম আঘাত করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যেখানে রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা, তাকে কলঙ্কিত করবার জন্য তাকে অবমাননা করেছেন. আমরা মনে করি তার এই কথার মধ্য দিয়ে গোটা হিন্দু সমাজকে আঘাত করা হয়েছে, চরম আঘাতপ্রাপ্ত হয়েছে হিন্দু সমাজ. তার এই মন্তব্যের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, চারিদিকে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে. এই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম. মেকলিগঞ্জ থানায় এসে পীরজাদা সৈয়দ মাহতাবের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করলাম. আমরা প্রশাসনকে আবেদন জানাচ্ছি অতি সত্বর ওই পীরজাদা সৈয়দ মাহতাবকে গ্রেপ্তার করে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার চেষ্টা করুন. আপনার নাম? আমার নাম ভক্ত রায়, মেকলিগঞ্জ হিন্দু সামাজিক মেকলিগঞ্জ হিন্দু সমাজের পক্ষ থেকে আমি এফআইআর দায়ের করলাম. মালদার গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিন বৃহস্পতিবার বেলা 2 নাগাদ গাজল হাসপাতাল মোড় এলাকায় 512 নং জাতীয় সড়ক যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে আদিবাসী নৃত্যর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে গাজল শহর স্থানীয় এলাকা দিয়ে পরিক্রমা করে পুনরায় গাজল ব্লক যুব তৃণমূল কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি সমাপ্ত হয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বসুন ব্যানার্জি, গাজল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা, তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সরকার, মালদা জেলা খাদ্য কর্মদক্ষ রীতা সিংহ, গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণ সিংহ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল সরকার, মালদা জেলা আইএনটিটি ইউসির সভাপতি বিশ্বজিৎ হালদার, গাজল ব্লক আইএনটিটি ইউসির সভাপতি সেরাজুল ইসলাম সহ অন্যান্যরা। আজকে গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আপনাদের সকলের উপস্থিতি
বিশেষ সাড়া ফেলেছে এবং গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসকে আরও শক্তিশালী করতে সহযোগিতা করেছে। তাই আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমাদের আজকের এই মহা কর্মসূচি পর্বে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সহসভাপতি এবং প্রাক্তন আইপিএস, যিনি আমাদের এই জেলায় বিভিন্ন স্তরে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে নিজের পরিচিতি ফুটিয়ে তুলেছেন। আমাদের সকলের অভিভাবক হিসেবে সকলকে এবং বিশেষ করে আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন পোষণ ব্যানার্জি মহাশয়, এবং তার সাথে উপস্থিত আছেন আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সম্মানীয় প্রসেনজিৎ দাস মহাশয়, ও উপস্থিত আছেন আমাদের মালদা জেলা আইএনটিটিউসির সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ হালদার মহাশয়।